সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছে আমি সুব্রত স্যার। দেখো, আমরা গত গত ক্লাসে যেটি পড়িয়েছিলাম সেটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের যে কয়েকটি সূত্র, এই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে এই সূত্রগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সূত্র বইয়ে অনেকগুলো দেওয়া রয়েছে। আমি তোমাদের সুবিধার্থে যে সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ সেইগুলো দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ গত ক্লাসে আমরা যে সূত্রগুলো পড়েছিলাম, আজকে আমরা বিগত যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এটা সচ্ছলতা অনুপাত। তাহলে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে সচ্ছলতা অনুপাত কি। সচ্ছলতা মানে কি? একটি কোম্পানির সচ্ছলতা বলতে ওই কোম্পানির টোটাল দায় পরিশোধ করার সক্ষমতাকে বোঝানো হয়। তাহলে সচ্ছলতা অনুপাত কি? ওই কোম্পানির টোটাল দায় পরিশোধ করার ক্ষমতাকে বলা হচ্ছে সচ্ছলতা অনুপাত। তাহলে এই সচ্ছলতা অনুপাতের আমরা গতকাল একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, দেখো, নিট মালিকানা ও মোট সম্পত্তির অনুপাত। কি নিয়ে আলোচনা করব? নিট মালিকানা ও মোট সম্পত্তির অনুপাত। একটু খেয়াল করো, নিট মালিকানা মোট সম্পত্তির অনুপাতের সূত্র হচ্ছে মালিকানা তহবিল হচ্ছে ভাগ মোট সম্পত্তি। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি? নিট মালিকানা ও মোট সম্পত্তির অনুপাত। তাহলে এই সূত্রটা হচ্ছে মালিকানা তহবিল ভাগ হচ্ছে মোট সম্পত্তি। একটু খেয়াল করো, তাহলে মালিকানা তহবিল ভাগ হচ্ছে মোট সম্পত্তি। এখন দেখো, আমরা মালিকানা তহবিল কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আর দেখো, নিট মালিকানা মোট সম্পত্তি অনুপাতের আদর্শ মান হবে কত? 3:4। তার মানে গত ক্লাসে আমরা বহিদায় ভাগ হচ্ছে মালিকানা তহবিল অর্থাৎ বহিদায় কাকে বলে বা কিভাবে নির্ণয় করতে হয় সেটি আলোচনা করেছিলাম, এবং টোটাল হচ্ছে মালিকানা তহবিল কিভাবে নির্ণয় করতে হয় সেটিও আলোচনা করেছিলাম। তাহলে সূত্র হচ্ছে মালিকানা তহবিল ভাগ হচ্ছে মোট সম্পত্তি, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বা ওই অঙ্কের ক্ষেত্রে টোটাল যে সম্পদগুলো থাকবে সেই সম্পদ দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি নেট মালিকানা ও মোট সম্পত্তির অনুপাত। খেয়াল করো, নেট মালিকানা মোট সম্পত্তির অনুপাতের আদর্শ মান হচ্ছে 3:4। শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবার করে বলছি, এই অঙ্কগুলো সূত্রের সাথে সাথে তোমাদের অবশ্যই এই অঙ্কের যে আদর্শ মান কত রয়েছে সেটি তোমাদেরকে মনে রাখতে হবে। কারণ এই অঙ্কের যদি আদর্শ মান যদি তুমি মনে না রাখতে পারো, তাহলে প্রশ্নকর্তা যখন তোমাকে প্রশ্নটি একটু ঘুরিয়ে বলবে যে কোম্পানির আদর্শ মান অনুযায়ী কোম্পানির বর্তমান পরিপ্রেক্ষিতে কোন অবস্থায় রয়েছে, এর সপক্ষে তুমি যুক্তি দাও বা মতামত বিশ্লেষণ করো, তখন তুমি তোমার যদি আদর্শ মানটা, তার মানে আদর্শ মান মানে কি, সঠিক এরকম হওয়া উচিত ছিল, আর কোম্পানির আছে বর্তমান এরকম অবস্থা, অর্থাৎ অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই কোম্পানির বা যেটি বের করতে বলবে সেটির অবশ্যই আদর্শ মান সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে। তারপরটা দেখো, দায় মোট সম্পত্তির অনুপাত। দায় মোট সম্পত্তির অনুপাত, মোট বহির্দায় আপন বা ভাগ হচ্ছে মোট বাস্তব সম্পত্তি। মোট বাস্তব সম্পত্তি বা মোট সম্পত্তি একই কথা। তাহলে হচ্ছে দায় মোট সম্পত্তির অনুপাতের আদর্শ মান কত? 1:4। এগুলো হচ্ছে কিন্তু সচ্ছলতা অনুপাতকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায় বা তার অনুপাতের ভিতরে যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট, যেগুলো বারবার বা বিগত পরীক্ষায় চলে এসেছে, আমি সেই সূত্রগুলো নিয়েই আলোচনা করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে স্যার যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তারপর দেখো, মূলধন গিয়ারিং অনুপাত। অর্থাৎ মূলধন গিয়ারিং অনুপাত মানে হচ্ছে একটি প্রতিষ্ঠানের মূলধন কোন অনুপাতে বা কিভাবে চক্রমান হচ্ছে, অর্থাৎ আমার পূর্বে কেমন ছিল বর্তমানে কেমন রয়েছে এই সংক্রান্ত যে যাচাই বাছাই করাকে বলা হচ্ছে কি মূলধন গিয়ারিং অনুপাত। তাহলে স্থির খরচযুক্ত তহবিল, স্থির খরচযুক্ত তহবিল ভাগ হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। তাহলে দেখো, স্থির খরচযুক্ত তহবিল ভাগ হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। এখন দেখো, মূলধন গিয়ারিং অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:2 হতে পারে অথবা 2:1 হতে পারে। তাহলে মূলধন গিয়ারিং অনুপাতের আদর্শ মান কত কত হতে পারে? 1:2 অথবা 2:1। তাহলে মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র কি? স্থির খরচযুক্ত তহবিল, স্থির খরচযুক্ত তহবিল। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে সাথে তোমরা সূত্রগুলো বারবার করে বলো, বলার সাথে সাথে লিখে ফেলবা। তোমরা যতবারই হচ্ছে লিখবা ততবারই সূত্রগুলো মনে থাকবে। তাহলে হচ্ছে আমরা কি লিখবো? স্থির খরচযুক্ত তহবিল, স্থির খরচযুক্ত তহবিল ভাগ হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। তাহলে হচ্ছে সূত্র কি হচ্ছে? মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ভাগ হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিল। আর মূলধন গিয়ারিং অনুপাতের আদর্শ মান হচ্ছে
1:2 অথবা 2:1। তার মানে 1:2ও যদি হয়ে যায় তাহলে এটাও আদর্শ মান, অথবা 2:1 এটিও যথার্থ আদর্শ মান। তারপর দেখো বলছে স্থির খরচযুক্ত তহবিল। তাহলে স্থির খরচযুক্ত তহবিল যেহেতু আমরা সূত্র লিখেছি স্থির খরচযুক্ত তহবিল, তাহলে স্থির খরচযুক্ত তহবিলটা কিভাবে নির্ণয় করব, বা স্থির খরচযুক্ত তহবিল নির্ণয় করতে গেলে আমার কোন কোন লেনদেনগুলো বা কোন কোন ডাটাগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। একটু খেয়াল করো, স্থির খরচযুক্ত তহবিল বের করবো আমরা দীর্ঘমেয়াদী ঋণ বা ঋণপত্র, বন্ধকি ঋণ, অগ্রাধিকার, শেয়ার মূলধন, এইগুলো হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। তাহলে হচ্ছে কি দীর্ঘমেয়াদী ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, অগ্রাধিকার, শেয়ার মূলধন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র লিখলাম স্থির খরচযুক্ত তহবিল। এবার তারপর আমরা দেখতে পাচ্ছ স্থির খরচযুক্ত তহবিলটা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ স্থির খরচযুক্ত তহবিল প্রশ্নে কখনো সরাসরি দেওয়া থাকবে না। তখন আমরা কিভাবে নির্ণয় করতে হবে, দীর্ঘমেয়াদী ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, অগ্রাধিকার, শেয়ার মূলধন, এগুলোর যে কোনো একটি থাকবে। সবসময় খেয়াল রাখবা সবগুলো থাকবে না, হয়তো বা দুইটা থাকতে পারে বা একটা থাকতে পারে, সেই অনুযায়ী আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। তারপর দেখো সাধারণ শেয়ার মালিকানা তহবিল। সাধারণ শেয়ার মালিকানা বা মালিকানা তহবিল সমান সাধারণ শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিত তহবিল যোগ হচ্ছে রক্ষিত আয় উদ্বৃত্ত। তাহলে হচ্ছে সাধারণ শেয়ার মালিকানা তহবিলটা আমরা কিভাবে বের করব, সাধারণ শেয়ার মূলধনের সাথে সঞ্চিত তহবিল যোগ করব প্লাস রক্ষিত আয় উদ্বৃত্ত যোগ করব। এই তিনটা যোগফলের সমন্বয় বা যদি একটা থাকে অঙ্কে, তাহলে একটা যোগফল করলেই হয়ে যাচ্ছে কি সাধারণ শেয়ার মালিকানা তহবিল। শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রগুলো তোমাদেরকে বারবার করে বলছি, এই সূত্রগুলো যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু এই অধ্যায়ের প্রশ্নের উত্তর করা সম্ভব হবে না। তাহলে হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত সম্পর্কে আমরা জানলাম। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটা হচ্ছে কি স্থির খরচযুক্ত তহবিল, স্থির খরচযুক্ত তহবিল ভাগ হচ্ছে কি সাধারণ শেয়ার মালিকানা তহবিল। তাহলে স্থির খরচযুক্ত তহবিল আমরা কিভাবে নির্ণয় করব, দীর্ঘমেয়াদী ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, অগ্রাধিকার, শেয়ার মূলধন। তারপর দেখো মালিকানা তহবিলটা কিভাবে নির্ণয় করব, সাধারণ শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিত তহবিল যোগ হচ্ছে রক্ষিত আয় উদ্বৃত্ত। অর্থাৎ এই ছিল মূলধন গিয়ারিং অনুপাত। যদি প্রশ্ন আসে তাহলে আমরা এইভাবে সমাধান করব। চলো তো পরবর্তীটা দেখে নেওয়া যাক, মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। একটু খেয়াল করো, অর্থাৎ মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত দ্বারা কি বোঝানো হচ্ছে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মুনাফাটা কোন প্রতিষ্ঠানে রয়েছে বা মুনাফা অর্জন করার ক্ষমতা কতটুকু রয়েছে এটি যাচাই করার জন্য মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত করা হয়ে থাকে। অর্থাৎ মোট লাভ অনুপাত, তাহলে মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ। একটু খেয়াল করো, যেহেতু এখানে মোট লাভ বলেছিল, কি বসলো মোট লাভ, তাহলে লাভ বা হচ্ছে ক্ষতি এটা নির্ণয় করা হয় কার উপরে, তাহলে মোট লাভ অবশ্যই হচ্ছে আমার বিক্রয়ের উপরে। তাহলে হচ্ছে মোট লাভ আর ভাগ করব কি দ্বারা, নেট বিক্রয় ইনটু 100 দ্বারা গুণ করতে হবে। একটু খেয়াল করো, এখানে বলছিল মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত, তাহলে যেহেতু আমরা 100 দ্বারা গুণ করছি সেহেতু অবশ্যই এর আদর্শ মান কি হতে হবে, 100 মানে পার্সেন্ট, এর আদর্শ মান কি হতে হবে, পার্সেন্ট দ্বারা নির্ণয় করতে হবে। একটু খেয়াল করো, তাহলে হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত হচ্ছে মোট লাভ অনুপাত মোট লাভ অপর নেট বিক্রয়। একটু খেয়াল করো, দেখো মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ, কি নির্ণয় করলাম, মোট লাভ আপন হচ্ছে নেট বিক্রয়। এবার দেখো মোট লাভটা আমরা কিভাবে বের করব, এই দেখো মোট লাভটা বের করব, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা যখন আমরা বাদ দিব, তাহলে মোট লাভটা নির্ণয় করব কি ভাবে, মোট লাভ সমান নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা বাদ দিব তখন অবশ্যই মোট লাভটা নির্ণয় করা যাচ্ছে। প্রশ্নে কখনো সরাসরি মোট লাভ দেওয়া থাকবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু দেওয়া থাকবে না সেহেতু আমরা মোট লাভটা কিভাবে নির্ণয় করব সেটি আমি তোমাদেরকে দেখালাম। তাহলে মোট লাভ যখন থাকবে, মোট লাভ সমান নিট বিক্রয়, প্রশ্নে থাকতে পারে নিট বিক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, যদি কিনা আমার প্রশ্নে একটি মাত্র দেওয়া থাকে, মনে করো নিট বিক্রয় দেওয়া আছে, তাহলে অবশ্যই ওটাই হচ্ছে মোট লাভ। যদি ধরো মনে করো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে তাহলে অবশ্যই আমার নিট বিক্রয় থেকে কি বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেওয়ার পরে যেটি থাকবে সেটি হচ্ছে মোট লাভ। এবার খেয়াল করো নিট বিক্রয় কি বলছিল, নেট বিক্রয়। দেখো নেট বিক্রয়, নেট বিক্রয়টা যখন আমরা নির্ণয় করব তখন বিক্রয় মাইনাস বিক্রয় খরচ মাইনাস বিক্রয় বাটা। আবার একটু খেয়াল করো, এখানে দেখো বিক্রিত পণ্যের ব্যয় কি বলছিল, বিক্রিত পণ্যের ব্যয়। দেখো এই বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে নির্ণয় করতে হবে, প্রারম্ভিক মজুত পণ্য অর্থাৎ বছরের শুরুতে যেটি দেওয়া থাকবে ওর সাথে নেট ক্রয় যোগ করব যোগ প্রত্যক্ষ খরচ, যোগ কি করব প্রত্যক্ষ খরচ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় অলরেডি তোমরা আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা তৈরি করেছি
এখানে অবশ্যই খুব ভালোভাবে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হবে এটি সম্পর্কে তোমরা জানো। তাহলে আমি আবার একটু আলোচনা করি কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করব। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ হচ্ছে নিট ক্রয়, কি করব, নিট ক্রয় যোগ করব, যোগ হচ্ছে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ মানে কি, যেগুলো বিক্রয়ের সাথে সরাসরি সম্পর্ক। প্রত্যক্ষ খরচ মানে যে খরচগুলো অবশ্যই সরাসরি সম্পর্ক রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য, মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য। এটাই এভাবে নির্ণয় করব কি, বিক্রিত পণ্যের ব্যয়। আমরা আর্থিক অবস্থার বিবরণী যেভাবে নির্ণয় করেছি, ওইখানে যেভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়েছিল, ঠিক একইভাবে এখানেও আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে নির্ণয় করব, প্রারম্ভিক মজুত পণ্য যোগ হচ্ছে নিট ক্রয়, যোগ হচ্ছে প্রত্যক্ষ খরচ, মাইনাস সমাপনী মজুত পণ্য। অর্থাৎ সমাপনী মজুত পণ্যটা কখন কিভাবে আমরা বুঝবো যেটা সমাপনী মজুত পণ্য। মনে করো দুইটা মজুত পণ্য দেওয়া রয়েছে, একটি হচ্ছে বছরের শুরুতে যেটি হচ্ছে প্রারম্ভিক, আর যেটি হচ্ছে বছরের শেষ, অর্থাৎ 31/12/2020, অর্থাৎ এই তারিখ যদি দেওয়া থাকে মজুত পণ্যের পাশে, তাহলে সেটি বুঝবো অবশ্যই সমাপনী মজুত পণ্য। আর আরেকটা মজুত পণ্য যখন তারিখটা দেওয়া থাকবে 1/1/2020, অর্থাৎ যেটি বছরের শুরুতে, এটি বুঝবো আমরা প্রারম্ভিক, আর যেটি বছরের শেষ তার মানে 31/12/2020, তার মানে 31শে ডিসেম্বর, সেটি হচ্ছে কি সমাপনী মজুত পণ্য। একটু খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয়টা যখন আমরা নির্ণয় করব, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে এইভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে ফেলবো। তারপর দেখো মোট লাভ অনুপাতের আদর্শ মান। তার মানে এই যে মোট লাভ অনুপাত বের করছি, এর আদর্শ মান কত পার্সেন্ট হবে, 20% থেকে 30%। তার মানে এই অঙ্কটা নির্ণয় করার পরে আমরা যদি দেখি আমার আদর্শ মানটা 20% থেকে 30% এর ভিতরে রয়েছে, তাহলে অবশ্যই এই কোম্পানির মোট লাভ অর্থাৎ মুনাফা অর্জন যে ক্ষমতা, এটা সঠিক রয়েছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে মোট লাভ অনুপাত নিয়ে আলোচনা করলাম। তাহলে মোট লাভ অনুপাতের যে আদর্শ মানটা কত হচ্ছে, 20% থেকে 30%। তাহলে এটাই ছিল হচ্ছে মোট লাভ অনুপাত কিভাবে নির্ণয় করব, বা হচ্ছে আমার যদি মোট লাভ যদি নিট বিক্রয় থাকে তাহলে হচ্ছে নিট বিক্রয়টা কিভাবে নির্ণয় করব সেটি আলোচনা করলাম। এবার চলো পরবর্তীতে আমরা হচ্ছে নিট মুনাফা অনুপাত। একটু খেয়াল করো, নিট মুনাফা অনুপাত আমি শুরুতেই বলেছিলাম, এখানে যেহেতু মোট লাভ ছিল তাহলে ওখানে মোট লাভ, আর এখানে যেহেতু নিট মুনাফা, তাহলে দেখো এখানে যেহেতু নিট মুনাফা কথাটা রয়েছে, কি রয়েছে, নিট মুনাফা, তাহলে উপরেরটা অবশ্যই নিট মুনাফা থাকবে। এখানে যদি মোট লাভ থাকতো তাহলে উপরেরটা অবশ্যই মোট লাভ। তাহলে নিট মুনাফা ভাগ হচ্ছে নিট বিক্রয় ইনটু 100। তাহলে নিট মুনাফা অনুপাতের আদর্শ মান হচ্ছে কত পার্সেন্ট, 5% থেকে 10%। তাহলে একটু দেখি আমরা, তাহলে নিট মুনাফা অনুপাতের আদর্শ মান হচ্ছে কত, 5% থেকে 10%। তাহলে হচ্ছে মোট লাভ হতে পারে, নিট মুনাফা হতে পারে। তাহলে হচ্ছে বিনিয়োজিত, এটা দেখো এখানে হচ্ছে নিট মুনাফা বা নিট বিক্রয়, নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হবে আমরা গত স্লাইডে দেখিয়েছি। এবার দেখো যে বিনিয়োজিত মূলধনের উপর আদর্শ ও বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিনিয়োজিত মূলধন কথাটা রয়েছে, অনেক সময় প্রশ্নকর্তা শুধু বলতে পারে যে বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। এই বিনিয়োজিত মূলধনটা খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই বিনিয়োজিত মূলধন এর উপর যদি আয় অনুপাত বলে এটা একটা, আর যদি শুধু বলে বিনিয়োজিত মূলধন নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে একটু অন্যরকম। দেখো বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত যদি বলে সুদ ও কর পূর্ব মুনাফা, সুদ ও কর পূর্ব মুনাফা, অথবা হতে পারে সুদ ও কর পরবর্তী মুনাফা, তাহলে হচ্ছে ভাগ হচ্ছে বিনিয়োজিত মূলধন, ভাগ হচ্ছে বিনিয়োজিত মূলধন। তাহলে এখানে কি বলছে, বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত যদি বলে সুদ ও কর পূর্ব মুনাফা অবলিক, বা হতে পারে সুদ ও কর পরবর্তী মুনাফা, আর ভাগ করব কি বিনিয়োজিত মূলধন। শিক্ষার্থী বন্ধুরা, এই বিনিয়োজিত মূলধন কিন্তু খুবই খুবই তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে চলো তো এই বিনিয়োজিত মূলধনটা আমরা কিভাবে নির্ণয় করব, অলরেডি আমি একটা স্লাইডে তোমাদের জন্য দেখিয়েছি। দেখো এই বিনিয়োজিত মূলধনটা, দেখো একটু বিনিয়োজিত মূলধন, তাহলে বিনিয়োজিত মূলধন সমান সমান মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়।
তাহলে মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মোট সম্পত্তি কোনগুলো এগুলো আমরা জানি, ভুয়া সম্পত্তি বলতে কোনগুলো সেগুলো আমরা জানি। গত ক্লাসে আমি টোটাল ভুয়া সম্পত্তি বলে যেগুলো ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। টোটাল একটা স্লাইডে শুধুমাত্র ভুয়া সম্পত্তিগুলো কি কি এগুলো আমি দেখিয়েছিলাম। আর হচ্ছে মাইনাস চলতি দায়, অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ চলতি দায় সবগুলো আমি গত ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য আজকে ডিটেলস এগুলো সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি না। তারপর দেখো বিনিয়োজিত মূলধন, যেটা মোস্ট ভাইটাল একটা ফ্যাক্ট। এই যে বিনিয়োজিত মূলধন একটু খেয়াল করো, এই যে বিনিয়োজিত মূলধন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এটা কিন্তু অবশ্যই দুই মার্কের ক্ষেত্রে আসতে পারে। যেমন বিগত বছরের আমার সাথে সাথে তোমরা যদি বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো দেখো তাহলে এই অধ্যায়ের অবশ্যই আমি যেগুলো আলোচনা করছি তোমরা সহজে বুঝতে পারবে অবশ্যই। হ্যাঁ স্যার যেগুলো আলোচনা করছে এইগুলোই প্রিভিয়াস যে কোশ্চেন ছিল এই হচ্ছে প্রশ্নগুলোই এগুলো চলে আসছিল, বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা। বিনিয়োজিত মূলধন সমান মালিকানা তহবিল, তার মানে মালিকানা তহবিল আমরা কিভাবে নির্ণয় করব এটা জানি, যোগ দীর্ঘমেয়াদী ঋণ মাইনাস ভুয়া সম্পত্তি। তারপর দেখো এখানে আমি বিনিয়োজিত মূলধনটা আরো একটু ডিটেইলস দেখানোর চেষ্টা করছি। সাধারণ শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন, একটু খেয়াল করো। দেখো এই যে সাধারণ শেয়ার মূলধন একটু খেয়াল করো, সাধারণ শেয়ার মূলধন অগ্রাধিকার শেয়ার মূলধন, তাহলে মূলধনের সাথে কিন্তু তোমরা যাতে মনে রাখতে পারো মূলধনের সাথে মূলধনের সম্পর্ক রেখে দিয়েছি, সাধারণ শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন। তারপর দেখো সাধারণ সঞ্চিতি যোগ মূলধন সঞ্চিতি, খুব সহজেই যাতে তোমরা টেকনিক্যালি মনে রাখতে পারো আমি তোমাদের সুবিধার জন্য এই স্লাইডটা তৈরি করেছি, কারণ বইও কিন্তু এত সুন্দর করে দেওয়া নেই, এটা তোমাদের সুবিধার জন্য আমি সব আকারে দিয়েছি। তাহলে সাধারণ শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন, তাহলে মূলধন মূলধন ক্লোজ। তারপরে দেখো সঞ্চিতির ক্ষেত্রে চলে আসি, সাধারণ সঞ্চিতি যোগ মূলধন সঞ্চিতি, তাহলে সঞ্চিত দুটো ক্লোজ। তারপর দেখো লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল আর প্রতিপূরক তহবিল, তার মানে কি তহবিলের সাথে তহবিল মিল লিখেছি, লভ্যাংশ সমতাকরণ তহবিল যোগ প্রতিপূরক তহবিল। এবার দেখো নিমজ্জিত তহবিল, আর এটা কি রয়েছে নিমজ্জিত তহবিল। তারপর দেখো রয়েছে ঋণপত্র, ঋণপত্র দীর্ঘমেয়াদী ঋণ, তাহলে ঋণপত্র যোগ হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। এটা কিন্তু বিনিয়োজিত মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই কিভাবে নির্ণয় করব সেটি আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তাহলে সাধারণ শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন, তাহলে মূলধন মূলধন হয়ে গেল, সাধারণ সঞ্চিতি যোগ মূলধন সঞ্চিতি যোগ লভ্যাংশ সমতাকরণ তহবিল যোগ প্রতিপূরক তহবিল যোগ হচ্ছে নিমজ্জিত তহবিল। তাহলে তহবিলগুলো যোগ করলাম, তার সাথে যোগ করব হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, এর সাথে আমরা বিয়োগ করব মাইনাস ভুয়া সম্পত্তি, অর্থাৎ ভুয়া সম্পত্তি যেগুলো ছিল সেগুলো আমরা কি করব বিয়োগ করব। তাহলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি যে টেকনিক্যালি সবটা বোর্ডে দেখিয়েছি অবশ্যই এই টেকনিক অনুযায়ী তোমরা যদি মুখস্থ করো তাহলে এই সবটি অবশ্যই তোমাদের খুবই কাজে লাগবে বা মনে থাকবে। তারপর দেখো হচ্ছে দেখো কার্যদক্ষতা যাচাই অনুপাত, কি অনুপাত কার্যদক্ষতা যাচাই অনুপাত, অর্থাৎ ওই কোম্পানির টোটাল কার্যদক্ষতা কোন পরিমাণে রয়েছে এটি নির্ণয় করার জন্য আমাকে কার্যদক্ষতা যাচাই অনুপাত করতে হয়। কার্যদক্ষতা যাচাই অনুপাতের ভিতরে মজুদ আবর্তন অনুপাত, তাহলে মজুদ আবর্তন, দেখো এই আবর্তন যদি কথাটা থাকে, যদি এই আবর্তন কথাটা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একটু খেয়াল করে দেখবা এই যে আবর্তন কথাটা থাকলে অবশ্যই আমাকে বার কথাটা চলে আসবে, আবর্তন কথাটা থাকলে কি চলে আসবে অবশ্যই বার কথাটা চলে আসবে। এই যে আবর্তন কথাটা যদি থাকে তাহলে অবশ্যই আমার বার, তার মানে প্রশ্ন বলেছিল মজুদ আবর্তন অনুপাত, একটু খেয়াল করো যদি আবর্তন কথাটা বলে থাকে তাহলে অবশ্যই বার কথাটা চলে আসবে। যদি বলে মজুদ আবর্তন অনুপাত সমান বিক্রিত পণ্যের ব্যয় অবলিক হচ্ছে নেট বিক্রয়, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় অবলিক নেট বিক্রয়, আপন হচ্ছে গড় মজুদ পণ্য, অর্থাৎ গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করব। তারপর দেখো গড় মজুদ পণ্য সমান আমরা কিভাবে বের করব, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ হচ্ছে 2, তাহলে গড় মজুদ পণ্য কিভাবে নির্ণয় করব, প্রারম্ভিক যোগ সমাপনী ভাগ হচ্ছে 2। তারপর দেখো এই অনুপাতের আদর্শ মান হচ্ছে কতবার 8 বার। তারপর দেখো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব হচ্ছে প্রদেয় হিসাব আর বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, একটু খেয়াল করো
প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত হচ্ছে নিট বাকিতে বিক্রয় আর হচ্ছে গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য বিল। খেয়াল করো, প্রাপ্য হিসাব কখন সৃষ্টি হয়? অবশ্যই বাকিতে বিক্রয়ের ফলে। প্রাপ্যর আরেক নাম হচ্ছে দেনাদার। তাহলে বাকিতে বিক্রয়ের ফলে কি হিসাব সৃষ্টি হচ্ছে? প্রাপ্য হিসাব। সূত্রগুলো আমি যেভাবে আলোচনা করছি তোমরা যদি এইভাবে পড়ো তাহলে অবশ্যই সূত্রগুলো তোমাদের মনে থাকবে। তাহলে হচ্ছে প্রাপ্য হিসাব বললে নিট বাকিতে বিক্রয় আপন হচ্ছে গড় প্রাপ্য হিসাব বা ভাগ গড় প্রাপ্য হিসাব যোগ হচ্ছে গড় প্রাপ্য বিল। আর এর আদর্শ মান হচ্ছে 4 থেকে 6 বার। প্রাপ্যর পর চলে আসো পুরো সেম জিনিস। এখানে হচ্ছে নিট বাকিতে ছিল বিক্রয়, এটা চলে আসবে কি ক্রয়। দেখো এটা ছিল কি বিক্রয়, এটা ছিল কি বিক্রয়, আর এখানে ছিল হচ্ছে ক্রয়। কারণ হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় আরেক নাম হচ্ছে পাওনাদার, প্রদেয় আরেক নাম হচ্ছে পাওনাদার। তাহলে যেহেতু প্রাপ্য হিসাব তার মানে হচ্ছে বিক্রয় আর প্রদেয় হিসাব নিট বাকিতে ক্রয় যোগ গড় প্রদেয় হিসাব যোগ গড় প্রদেয় বিল। এর আদর্শ মান হচ্ছে কত? এটা ছিল 4 থেকে 6 বার, এটি ছিল 6 থেকে 8 বার। শিক্ষার্থী বন্ধুরা তাহলে অবশ্যই প্রাপ্য এবং প্রদেয় হিসাব আমরা বুঝতে পেরেছি। তারপর দেখো বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। তাহলে নিট বিক্রয় ভাগ হচ্ছে বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন কিভাবে নির্ণয় করতে হবে আমরা এটা জানি, নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হবে সেটিও আমরা জানি। তাহলে হচ্ছে এর আদর্শ মান কত? 3 থেকে 5 বার। এবার দেখো অনাদায়ী পাওনা হিসাব। তাহলে সর্বশেষ যেটি নিয়ে আলোচনা করব অনাদায়ী পাওনা হিসাব। অনাদায়ী পাওনা ইনটু 100 আপন হচ্ছে নিট বিক্রয়, তার মানে ভাগ হচ্ছে নিট বিক্রয়। অনাদায়ী পাওনা হিসাবের আদর্শ মান হচ্ছে কত? 5 থেকে 10%। 5 থেকে 10%। শিক্ষার্থী বন্ধুরা এত সময় তোমাদের ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা এই যে অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণের যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আমাদের জন্য ছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ সূত্র। বইয়ে আরো অগণিত সূত্র দেওয়া রয়েছে, অর্থাৎ এই সূত্রগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে আমরা অবশ্যই অঙ্কগুলো কমন পাবো। আমি এটা আশা করি তোমরা আমার সাথে সাথে এই সূত্রগুলো পড়বে এবং বাকি যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা দেখব, কিন্তু এই সূত্রগুলোর উপর আরো বেশি গুরুত্ব আরোপ করব। তাহলে তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই হচ্ছে ছবি তুলে সূত্রগুলো লিখে পাঠিয়ে দিবে। তাহলে সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।